লাস্ট কোন পর্যন্ত পড়ানো হয়েছিল আপনাদের? স্যার আপনার কথা শোনা এখন শুনতে পান? যাচ্ছে স্যার, বৃষ্টি নামতেছে তো স্যার, এলাকাতে নেট সমস্যা একটু আমার স্যার। আচ্ছা, বাকি যারা এখন এখানে তো অনেকজন আছেন, বাকিরা বলেন কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, লাস্ট দিন আপনাদের এই যে স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্ট টিপিক্যাল সেকশন পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। এই যে নাট বল্টুর স্যার এটা সম্পূর্ণ পড়ানো হয়েছে স্যার। বোল্ট হ্যাঁ, নাট এরপরে এই যে আপনাদের একটা জি স্যার, এই ক্র্যাক ম্যাথের আগ পড়ানো। পর্যন্ত জি স্যার, পড়ানো হয়েছে স্যার। ম্যাথের আগ পর্যন্ত পড়ানো হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন আজকে এই ম্যাথটা শুরু করব। তো আপনাদের এই ম্যাথের আগ পর্যন্ত যা থিওরি হয়েছে এটাই হচ্ছে মিডের মানে মিড সিলেবাসের মধ্যে থিওরি, আর কোনো থিওরি নাই। এখন যা করব সব ম্যাথ। স্যার আমাদের ম্যাথ কি বেশি থাকবে স্যার? হ্যাঁ, 35 থেকে 34 এরকম ম্যাথ থাকবে, 5-6 মার্কের কাছে থিওরি থাকবে। ঠিক আছে, তো ম্যাথগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের পরীক্ষায় কিন্তু এগুলো আইডি দিয়ে চেঞ্জ করা থাকে। আইডি দিয়ে চেঞ্জ করে দেওয়ার জন্য কি, মানে কোথায় কিভাবে চেঞ্জ হতে এটা যদি নিজেরা না বোঝেন আর একজনেরটা যদি দেখে লিখতে যান সেক্ষেত্রে কিন্তু ভুল হয় অনেক। ঠিক আছে, এটা আপনারা অনেক ভুল করেন। তো একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যে আমি কোন ভ্যালুগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসতেছি। ঠিক আছে, এখন এই ম্যাথটা শুরু করার আগে আমি বলি আপনাদের স্টিল স্ট্রাকচার ডিজাইন করা হয় দুইটা মেথডে। একটা হচ্ছে এএসডি মেথড আর একটা ডব্লিউএসডি মেথড। সরি, একটা এএসডি মেথড আর একটা এলআরএফডি মেথড। আপনারা কনক্রিট স্ট্রাকচার যখন ডিজাইন করছেন তখন দুইটা মেথড শিখছেন, একটা ডব্লিউএসডি একটা ইউএসডি। ওইখানে যেটা ডব্লিউএসডি তে শিখছেন ওটাকেই আমরা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে বলবো এএসডি, আর ওইখানে কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা যেটাকে নাম বলছেন ইউএসডি, ওটাকেই আমরা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে বলবো এলআরএফডি। ঠিক আছে, তো এই ম্যাথটা আসলে আমরা কোন মেথডে করব সেটা শুরুতেই লিখে দেওয়া আছে, দেখেন এআইএসসি বা এএসডি। আচ্ছা, এএসডি তো হচ্ছে মেথডের নাম, আর এআইএসসি এটা হচ্ছে কোড, কোন কোড ফলো করবে। ঠিক আছে, আমেরিকান কোড, এটা একটা আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কর্পোরেশন, এটা একটা আমেরিকান কোড আছে। এই কোড ফলো করে করব এবং এএসডি মেথডে করব ম্যাথটা। আচ্ছা, ম্যাথের মধ্যে কি বলছে দেখেন, ডিটারমিন দ্য নাম্বার অফ বোল্টস, মানে কয়টা বোল্ট লাগবে সেটা বের করতে হবে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট লেআউট, এবং লেআউট গুলোও বের করতে হবে, মানে বোল্ট গুলো কিভাবে সাজানো থাকবে, একটা থেকে আরেকটা বোল্টের ডিসটেন্স কতটুকু হবে এই লেআউটটা বের করতে হবে। যে ডেড লোডের মান দিয়ে দেওয়া আছে, এই ডেড লোড ফোর্স 80 কিপ এবং লাইভ লোড ফোর্স 240 কিপস থ্রো টু চ্যানেল সেকশন। এটা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে দুইটা আছে, পরীক্ষায় কিন্তু একটা দিয়েও আসতে পারে। তো আমি ম্যাথ করানোর সময় বলবো এখানে যদি একটা থাকে তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জটা হবে। 2C10 ইন্টু 13, অর্থাৎ চ্যানেল সেকশন দুইটা আছে। C10 ইন্টু 13 দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট ধরনের চ্যানেল সেকশনকেই বোঝায়। এটার মিনিং কি আপনাদের প্রথমের দিকে ক্লাসগুলোতে আমি পড়িয়েছি, C10 ইন্টু 13 এটার মিনিং। যাই হোক, এটা নিয়ে আবার একটু পরে দেখাবো আর কি ম্যাথ করানোর সময়। আর এটার দুইটা আছে, 2A 1 ইঞ্চ কাসেট প্লেট, এটার দুইটা চ্যানেল সেকশনের দুইটা একটা কাসেট প্লেটের সাথে আটকানো আছে। সেই ছবিটা নিচে দেওয়া আছে, দেখেন ফিগার 2.6, এই যে ফিগারের মধ্যে সেটা বলে দেওয়া আছে। মাঝখানে যে লম্বা দেখতেছেন এটাকে বলতেছে কাসেট প্লেট। কাসেট প্লেট এমন একটা প্লেট যেটার সাথে একটি কানেক্টিং মেম্বার গুলোকে, যে স্ট্রাকচারের বিভিন্ন মেম্বার গুলোকে কানেক্ট করা হয়। এটা আর কোনো কাজ নেই। ঠিক আছে, জাস্ট জয়েন্টে মেম্বার গুলোকে কানেক্ট করার জন্য আলাদা একটা প্লেট ব্যবহার করা হয় যেটার উপর মেম্বার গুলো কানেক্ট করা হয়। তো এই কাসেট প্লেটের সাথে এই চ্যানেল সেকশন দুটো কানেক্টেড করা আছে। কাসেট প্লেটের থিকনেস দিয়ে দেওয়া আছে 1 ইঞ্চ। ঠিক আছে, আর তারপরে বলা আছে এই ম্যাটেরিয়ালস ইজ A36,
A36 ম্যাটেরিয়াল সেটা যদি বলা থাকে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গাসেট প্লেট এবং এই যে চ্যানেল সেকশন যেটা আছে, এই দুইটা ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ এখানে বলে দেওয়া আছে। বোল্ট যেটা লাগবে, এই যে বোল্টের প্রপার্টিজ আলাদা করে বলে দেওয়া আছে। এই অল ম্যাটেরিয়াল যদিও লেখা আছে, কিন্তু অল ম্যাটেরিয়ালস বলছে বোল্ট পার্ট, কারণ বোল্টের হিসাব আমরা সবসময় আলাদা করে করি। বোল্ট বা ওয়েল্ডিং যে ধরনের হোক না কেন, এগুলোর হিসাব আলাদা করে করি। অন্য যে ম্যাটেরিয়ালস থাকবে এগুলো বাদ দিয়ে সেগুলোর প্রপার্টিজ হবে A36। A36 এর মিনিং হচ্ছে A36, এটা আমরা নরমালি যেমন কংক্রিট মানে রেইনফোর্সমেন্ট যেগুলো ইউজ করি ওখানে গ্রেড ইউজ করি, তো স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এগুলো কি গ্রেড এরকম ভাবে বলা থাকে না, এরকম স্টিলের উপর এরকম নাম লেখা থাকে A36। ঠিক আছে, তো এটার মিনিং হচ্ছে A36 দিয়ে বোঝায় FY বা ইল্ড স্ট্রেস এর মান 36 আর FU আলটিমেট স্ট্রেস এর মান 58। এটা মুখস্থ রাখবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এআইএসসি যে কোডটা দেখলাম ওই কোড থেকে আমরা পাই। ওই কোডের মধ্যে এটা বলে দেওয়া আছে এটার ইল্ড স্ট্রেসের মান এবং আলটিমেট স্ট্রেসের মান কত হবে। তো আপনাদের ওইসব চার্টটা দেওয়া থাকবে না, এটার জন্য সরাসরি দুইটা মান মুখস্থ রাখবেন। A36 স্টিলের জন্য FY ইল্ড স্ট্রেসের মান 36, FU বা আলটিমেট স্ট্রেসের মান 58। আচ্ছা, তারপরে বোল্টস আপ 3/4 ইঞ্চ, এবং এখানে যে বোল্টগুলো ইউজ করা হবে সেটা ডায়ামিটার দিয়ে দেওয়া আছে 3/4 ইঞ্চ, এবং এটার প্রপার্টিজ দেওয়া আছে A325। ঠিক আছে, A325 দিয়ে বুঝে আমরা যে বোল্টটা ইউজ করতেছি সেটার স্ট্রেন কতটুকু হবে, শিয়ার স্ট্রেন কতটুকু হবে সেটা আমরা বের করতে পারি এই নাম্বার থেকে। এটার জন্য একটা চার্ট আছে, এই চার্টটা আপনাদের একটু দেখাবো, যদিও পরীক্ষায় চার্টটা থাকবে না, বা কিভাবে মান বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ইন এ বিয়ারিং টাইপ কানেকশন, তারপরে বলা আছে স্ট্যান্ডার্ড হল ইন এ বিয়ারিং টাইপ কানেকশন, এটা একটা বিয়ারিং টাইপ কানেকশন হবে উইথ থ্রেড এক্সক্লুডেড ফ্রম শিয়ার প্লেট। এই কথাটা একটু বুঝতে হবে যে থ্রেড একটা বোল্টের কোন অংশটুকুর মধ্যে আছে। তো আমি আপনাদের যখন বোল্টের ডিটেইলস পড়াইছিলাম, এই যে বোল্টের ডিটেইলস বলছিলাম, তখন বলছিলাম যে এখানে যে শ্যাঙ্ক লেখা আছে এটা অ্যাকচুয়ালি শিয়ার প্লেন, এই অংশটাকে আরেক নাম বলা হয় শিয়ার প্লেন। ঠিক আছে, বোল্টের শিয়ার প্লেন। এই অংশটুকুর নিচের অংশে সবসময় থ্রেড করা থাকে, অনেক সময় এই শিয়ার প্লেনেও থ্রেড করা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, যদি শিয়ার প্লেনে এই শিয়ার প্লেনে যদি থ্রেড করা থাকে তখন হবে স্ট্রেন্থ একরকম, আর যদি এই অংশটুকুর মধ্যে থ্রেড করা না থাকে তখন হবে আরেক রকম। তো এখানে আমাদের ম্যাথের মধ্যে বলা আছে দেখেন, বিয়ারিং টাইপ কানেকশন উইথ থ্রেডস এক্সক্লুডেড ফ্রম শিয়ার প্লেন। এক্সক্লুডেড মানে হচ্ছে ব্যতীত, মানে শিয়ার প্লেন ব্যতীত থ্রেড করা আছে, অর্থাৎ শিয়ার প্লেনে কোনো থ্রেড নাই, আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। এইটা আমরা এখন এই চার্ট থেকে দেখি A325 এর মান কত হয়, চার্ট থেকে বের করতে হয় এটা। এই যে A325 এই যে লেখা আছে উপরে, আর এটা A490, আমাদের যেহেতু A325 এখান থেকে দেখবো, আর আমরা AISC করতেছি সেজন্য এই যে এই কন্ডিশনটা দেখবো, আর নিচে এসে দেখবো আমাদের এই যে কন্ডিশনের সাথে কোনটা ম্যাচ করে। আমাদের ছিল কি বিয়ারিং টাইপ কানেকশন, যে দেখেন এখানে লেখা আছে শিয়ার কমা দিয়ে লেখা আছে বিয়ারিং টাইপ কানেকশন। ঠিক আছে, তাহলে বিয়ারিং টাইপ কানেকশনের মধ্যে আবার দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে থ্রেডস ইন শিয়ার প্লেন, অর্থাৎ শিয়ার প্লেনে যদি থ্রেড করা থাকে তাহলে কত, আর একটা নো থ্রেডস ইন শিয়ার প্লেন, যদি শিয়ার প্লেনের থ্রেড না থাকে তখন কত। ঠিক আছে, তো আমাদের কন্ডিশন ছিল কি এক্সক্লুডেড ফ্রম শিয়ার প্লেন, মানে শিয়ার প্লেনের থ্রেড নাই, তার মানে এই যে 2 নাম্বার কন্ডিশনটা হবে। তাহলে আমাদের এই এফ বা শিয়ার স্ট্রেংথের মান হবে 30 কেএসআই, এই যে ইউনিট উপরে লিখে দেওয়া আছে যে এই টেবিলের ইউনিট কেএসআই। তো অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষায় সবসময় এই যে এআইএসসি আমরা এই কোড দেখেই ফলো করি, এবং বোল্টের প্রপার্টিজ A325 এটাই বলে দেওয়া হয়। ঠিক আছে, জাস্ট খালি আপনাদের এখন দেখতে হবে 21 হবে নাকি 30 হবে এটা বুঝতে হবে। তো এটার জন্য আসলে এই পুরো চার্ট দিয়ে দেওয়ার পরীক্ষার কোশ্চেনের সাথে কোনো মনে হয় না, আপনারা একটু মুখস্থ করবেন যে থ্রেডটা শেয়ার প্লেনে আছে নাকি নাই। যদি থাকে তাইলে হবে 21, আর শেয়ার প্লেনে থ্রেড না থাকলে হবে 30। এই দুইটা মান একটু মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ম্যাপডট সম্পর্কে কোশ্চেন বলা। আচ্ছা, লাস্টে আরেকটা আছে ইউজ 3 লাইনস অফ বোল্ট অ্যাক্রস দ্য ওয়েব।
অর্থাৎ এখানে যতগুলোই নাম্বার অফ বোল্ট আসুক না কেন, আমরা 3 সারিতে, আমাদেরকে বলছে যে এখানে দেখেন 1 সারি 2 সারি 3 সারিতে বোল্ট ইউজ করা হচ্ছে। এটা 3 সারিতে যেন ইউজ করি। নরমালি আমাদের নিয়ম হচ্ছে মিনিমাম 2 সারি ইউজ করতে হবে, তার থেকে কম আপনি 1 সারিতে দিতে পারবেন না। ঠিক আছে, মানে 1 সারিতে দিতে পারবেন না এমনটা না, মানে এমন তো কোনো মানে চাইলে দিতে পারেন, বাট সেক্ষেত্রে মানে না দেওয়াটাই উত্তম আর কি, মিনিমাম 2 সারি দেওয়াটা ভালো। আর 2 এর আপনি বেশিও দিতে পারেন, 3 সারি বা 4 সারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার স্টিল সেকশনের সাইজের। ঠিক আছে, আমাদের কোশ্চেনের মধ্যে বলেই দেওয়া আছে যে এটা 3 সারিতে ইউজ করতে হবে। সো আমাদের নাম্বার অফ বোল্ট যেটাই হোক না কেন তার উপর ডিপেন্ড করে 3 সারিতে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এবার ডিজাইনটা শুরু করি। যেহেতু এটা এএসডি মেথড, আমি বলছিলাম এএসডি মেথডটা ডাব্লিউএসডি মেথডের মতো। তো ডাব্লিউএসডি মেথডের ক্ষেত্রে ফোর্সগুলোকে কিন্তু আমরা সরাসরি যা থাকে যোগ করে দিই, কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করি। এখানেও ডিজাইন ফোর্স সেটাই বের করছি, ডেড লোড প্লাস লাইভ লোড যোগ করে দিই। এই ফোর্সের এগেইনস্টে আমাদেরকে নাম্বার অফ বোল্টটা বের করতে হবে। প্রথমে যে ক্যালকুলেশনটা আছে ফর 3/4 ইঞ্চি বোল্ট, 3/4 ইঞ্চি যেটা দেয়া এটা কিন্তু ডায়ামিটার, ওই বোল্টের ডায়ামিটার বা ব্যাস। ঠিক আছে, বোল্টের ব্যাস দেওয়া আছে 3/4 ইঞ্চি। যদি কোনো সার্কুলার বোল্ট তো সার্কুলার সেকশন বা বৃত্তাকার সেকশনের যদি ডায়ামিটার দেয়া থাকে, তাহলে তার এরিয়া বের করার সূত্র কি, পাই ডি স্কয়ার ভাগ 4। ঠিক আছে, তো এই যে এখানে এ যেটা লেখা এটা অ্যাকচুয়ালি এরিয়া বের করছে, এই বোল্টের এরিয়া। এখানে সরাসরি 0.4418 বসাইছে, বাট এটা আপনারা লিখবেন a = পাই ডি স্কয়ার ভাগ 4। ডি এর মান হবে কত, ডি ভাগ 4 বসাই দিলে আপনারা এই মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, 0.4418 এই মানটা পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া, এই বোল্টের ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তারপরে এ ভি হইতেছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের মান পাবো, যেহেতু ওই যে লেখা আছে টেবিল 2.3, আমি বললাম আপনাদের পরীক্ষায় টেবিল দেওয়া থাকবে না, আপনারা কন্ডিশন দিতে বুঝে নিতে হবে যে এটা কি শিয়ার প্লেনের থ্রেড আছে নাকি নাই। আমাদের এখানে বলা ছিল কি এক্সক্লুডেড ফ্রম শিয়ার প্লেন, অর্থাৎ শিয়ার প্লেনের মধ্যে কোনো থ্রেড নাই। তার মানে কি, শিয়ার প্লেনে যদি কোনো থ্রেড না থাকে সেক্ষেত্রে এফ এর মান হবে 30, এই যে এখানে সেজন্য 30 লেখা। ঠিক আছে, এটা বের করলাম শিয়ার স্ট্রেস, এটা একটা স্ট্রেস। এখান থেকে যদি আমি ফোর্স বের করতে চাই তাহলে স্ট্রেস, যদি ইনক্লুড হ্যাঁ যদি বলা ইনক্লুড থাকে স্যার তখন কি করব স্যার? তখন 21 হবে। যে একটু আগে তো আপনাদেরকে চার্ট দেখালাম, যে যদি ইনক্লুডেড থাকে অর্থাৎ শিয়ার প্লেনের মধ্যে ট্রেড জি করা স্যার। থাকে তখন হবে 21, আর যদি না থাকে তখন হবে 30। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এটা হচ্ছে স্ট্রেস, এফ যেটা বের করলাম এটা স্ট্রেস। তো এখান থেকে যদি আমি ফোর্স বের করতে চাই তাহলে একটা এরিয়া দিয়ে গুণ দিতে হবে, যে আমরা অলরেডি একটা এরিয়া বের করে রাখছি। তো দেখেন যখন আরভি বের করছে তখন এই যে ফোর্স মানে স্ট্রেস ইনটু এরিয়া। ঠিক আছে, আমরা যে দুটো মান বের করছি এই দুটো গুণ করে দিচ্ছি, তো গুণ করলে আমরা একটা ফোর্স পাবো। এই দেখেন 13.25 কিপস। এখানে আরেকটা কথা লেখা আছে পার শিয়ার সারফেস, অর্থাৎ এই যে লোডটা বের করলাম এটা একটা শিয়ার সারফেস নিতে পারে, বোল্টে একটা শিয়ার সারফেস এত লোড নিতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে বোল্টের মধ্যে শিয়ার সারফেস আছে কয়টা। এটার জন্য দেখেন আপনাদের যে ফেলার প্যাটার্নটা দেখাইছিলাম, এই যে দেখেন শিয়ার ফেলার অ্যাকচুয়ালি হচ্ছে কোন জায়গায়, যে দুইটা প্লেটের যে কন্টাক্ট সারফেস এই বরাবর কিন্তু বলগুলো ছিঁড়ে যাচ্ছে, এটাকে বলা হয় শিয়ার ফেলার। এখানে যে শিয়ার ফেলারটা হয় এটা অ্যাকচুয়ালি শিয়ার ফোর্সের জন্য হয়। ঠিক আছে, তাহলে এই যে কন্টাক্ট দুইটা প্লেটের মধ্যে যে কন্টাক্ট সারফেস এখানেই কিন্তু বোল্টের শিয়ার ফেলার হতে পারে, বা এই পয়েন্টেই শিয়ার ফোর্সটা কাজ করবে। তো আমাদের যে ছবিটা আছে এখানে দেখি এরকম কন্টাক্ট সারফেস কয়টা আছে। আচ্ছা এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে এটা একটা বোল্ট, তো এই বোল্টের মধ্যে কন্টাক্ট সারফেস কয়টা আছে দেখেন, বা শিয়ার সারফেস, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে চ্যানেল সেকশন এবং গাসেট প্লেট এই দুটার মধ্যে কি একটা কন্টাক্ট সারফেস আছে। আবার সিমিলারলি এই পাশে যেটা আছে এই চ্যানেল সেকশন এবং এই গাসেট প্লেট দুটার মধ্যে একটা কন্টাক্ট সারফেস আছে, অর্থাৎ এখানে শিয়ার সারফেস কাজ করবে যে এখানে একটা, সিমিলারলি পাশে এখানে একটা বোল্টের মধ্যে শিয়ার সারফেস হচ্ছে দুই জায়গায়,
আমি আপনাদেরকে যে বলছিলাম প্রথমেই, এরকম যদি দুইটা চ্যানেল সেকশন না থেকে ম্যাথের মধ্যে যদি প্রথমেই বলা থাকতো যে একটা চ্যানেল সেকশন আছে, মানে ওই এক পাশের একটা চ্যানেল সেকশন নাই, এক পাশে শুধু একটা আর এক পাশেরটা নাই, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কিন্তু একটা বোল্টের মধ্যে শিয়ার সারফেস একটাই হতো। এটা একটু পরীক্ষায় ভালো করে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখানে যেহেতু দুইটা চ্যানেল সেকশন দুই পাশে আছে, অর্থাৎ কাসেট প্লেটের সাথে কন্টাক্ট সারফেস দুইটা পয়েন্ট, সেজন্য একটা বোল্টের মধ্যে শিয়ার সারফেস হবে দুইটা। তা আমরা এখানে যে মানটা বের করছি দেখেন, এই যে 13.25, এটা বের করছি পার শিয়ার সারফেসের জন্য, অর্থাৎ একটা শিয়ার সারফেসে এতটুকু লোড নিতে পারে। তাইলে আমাদের এই ম্যাথের জন্য কি দুইটা শিয়ার সারফেস আছে একটা বোল্টের মধ্যে, এই যেখানে লেখা আছে দেখেন 2 শিয়ার সারফেস পার বোল্ট, অর্থাৎ প্রতি বোল্টে দুইটা করে শিয়ার সারফেস আছে। তাহলে দুইটা করে শিয়ার সারফেস থাকলে টোটাল একটা বোল্ট কত লোড নিতে পারবে, এটা দ্বিগুণ 13.25, এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? 2 দিয়ে গুণ দিলে যেটা পাবো সেটা একটা বোল্ট সেই লোডটা নিতে পারবে। আমরা যদি নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড বের করতে চাই, আমাদের কতগুলো বোল্ট লাগবে এটা বের করতে হলে, তাহলে আমাদের টোটাল যতগুলো লোড আছে সেটাকে যদি একটা বোল্ট কতটুকু লোড নিতে পারে সেটা দিয়ে ভাগ দিই, তাইলেই কিন্তু আমরা নাম্বার অফ বোল্টের সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? এক্ষেত্রে তাইলে আমরা একটা বোল্টের জন্য পাইলাম কত, এখানে 13.25 এর ডাবল অর্থাৎ 16.5, তাহলে 320 কে এখানে 16.5 দিয়ে ভাগ দিতে হবে। এই মানটা এখানে ওঠে নাই, আপনারা একটু এটা লিখে নেবেন। আমি আবার লিখে দিচ্ছি এখানে দেখেন, তাহলে নাম্বার অফ বোল্ট হবে আমাদের টোটাল লোড ছিল 320, সেটাকে ভাগ দিতে হবে ওই যে 13.25 ইনটু 2। এই 2 দিয়ে কেন গুণ দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে শেয়ার সারফেস আছে দুইটা, যদি শেয়ার সারফেস একটা থাকতো একটা বোল্টের জন্য সেক্ষেত্রে কিন্তু এই 2 গুণ হতো না। এটা পরীক্ষায় ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু আপনারা এখানে ভুল করেন। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 12.06 বা 07 এরকম আসে, তো সেটাকে ওরা রেখেছে রাউন্ডিং করে 12। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই মানটা যদি 12 নরমালি প্র্যাকটিস হচ্ছে, এটা তো নাম্বার অফ বোল্ট মানে বোল্টের সংখ্যা, তা বোল্টের সংখ্যা তো আমরা কখনো ফ্র্যাকশন ইউজ করতে পারবো না, একটা পূর্ণ সংখ্যা ইউজ করতে হবে। এই জন্য এটাকে কি করছে, রাউন্ডিং করে লেখছে এখানে। তো আপনারা রাউন্ডিং যখন করবেন তখন খেয়াল রাখবেন এই মানটা কত, 12.1 এর থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আপার রাউন্ডিং করবেন, ঠিক আছে? আপার রাউন্ডিং মানে 12.2 আসে, তাহলে সেখানে লিখবেন ইউজ 13, অর্থাৎ 13টা বল ইউজ করতে হবে, ঠিক আছে? মানে আপনার যতটুকু আসবে তার থেকে কম ইউজ করতে পারবে না, তার থেকে হলে বেশি ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে 0.06 বা 07 আসে, তাই এটা ইকোনমিকে করার জন্য যে 12টা ইউজ করছে আর কি। তো নরমালি প্র্যাকটিস হচ্ছে এটাকে আপার রাউন্ডিং করা। আচ্ছা, এটা গেল হইতেছে শিয়ারের এগেইনস্টে চেক দিয়ে আমরা নাম্বার অফ বোল বের করব। এখন এটাকে চেক দিতে হবে যে এটার বিয়ারিং ক্যাপাসিটি ঠিক আছে কি। যেখানে আমরা চেক দিব বিয়ারিং চেক দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা এফপি এর মান বের করে নিতে হবে। এটার ওই কোডের মধ্যে বলে দেওয়া আছে এফপি = 1.2, এসডি মেথডে 1.2 এফইউ। তো এফইউ এর মান আমি বলছিলাম যদি A36 স্টিল বলে দেওয়া থাকে, এই যে ম্যাথের মধ্যে বলে দেওয়া ছিল কি A36 স্টিল, A36 স্টিল থাকলে এফইউ এর মান 58, আমি বলে দিচ্ছি একটু আগে, ঠিক আছে? তো এফইউ এর মান এখানে 58 বসাই দিচ্ছি, এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব। তারপরে এই যে এখানে যে দুই লাইন লেখা, এই দুই লাইনটা আপনাদের এখানে লাগবে, ঠিক আছে? এই যে চ্যানেল সেকশন, এখান থেকে লেখা শুরু করবে, মানে বিয়ারিং ক্যাপাসিটি চেক দিতে হবে দুইটা, কাসেট প্লেটের জন্য একবার, চ্যানেল সেকশনের জন্য একবার। প্রথমে চ্যানেল সেকশনের জন্য আরপি বের করছি, আরপি ইকুয়াল টু যে এফপি এর সাথে একটা এরিয়া দিয়ে গুণ দিতে হবে, এরিয়াটা হচ্ছে বি ইনটু টি, ডিটা হচ্ছে বোল্টের ডায়ামিটার যেটা দিয়ে দেওয়া আছে 4 ইঞ্চ, আর টিটা হইতেছে গাছের সরি এই চ্যানেল সেকশনের থিকনেস। আমরা যেহেতু চ্যানেল সেকশনটা বের করতেছি, তাহলে টি হবে চ্যানেল সেকশনের থিকনেস। এটার থিকনেস কত এটা বের করার জন্য আমাদের স্টিলের চার্টে গিয়ে এই সেকশনটা খুঁজে বের করতে হবে, C10 × 30 এই সেকশনটা খুঁজে বের করতে হবে। তো স্টিলের চার্টের মধ্যে যাই, এই যে স্টিলের চার্ট, এটা একটা সি শেপের চার্ট, আমাদের সেকশনটা ছিল C10 × 13, অর্থাৎ এই যে এটা
আচ্ছা এখানে যদি C10 × 13 না থেকে ধরেন থাকলো C10 × 20, C10 × 20 দেখেন আপনার নরমালি এখানে সরাসরি লেখা নেই, বাট এই যে এখানে যেটা লেখা আছে 20 জাস্ট এটার সামনে কিন্তু এই তিনটার সামনেই কিন্তু C10 কমন। আবার এই যে সবগুলোর জন্য এরকম প্রথম একটাতে ফুল লেখা আছে, পরের গুলোতে জাস্ট খালি লাস্টের সংখ্যাটা লেখা আছে। ঠিক আছে, আমি যদি বলে দিই C10 × 20 সেক্ষেত্রে আপনাদের এই যে এই সেকশনটা দেখতে হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এটা মানে এরকম চার্ট থেকে মনে হয় ভ্যালু নিয়ে আপনারা কাজ করেন নাই আগে, তো এটা আস্তে আস্তে দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের সেকশন হচ্ছে C10 × 13, এটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। তো এটার থিকনেস দিতে হবে। তো দেখেন উপরে থিকনেস আছে দুইটা, এই যে দেখেন থিকনেস, এভারেজ থিকনেস। তো কোনটা নেব? অ্যাকচুয়ালি একটা হইতেছে ওয়েবের থিকনেস আর একটা ফ্লেঞ্জের থিকনেস। তো আমাদের ম্যাথের মধ্যে দেখতে হবে বোল্টগুলো কোথায় লাগানো আছে। এই যে দেখেন এই উপরের বাঁকানো অংশটাকে বলা হয় ফ্লেঞ্জ দুই পাশে, আর মাঝখানের এই লম্বা চ্যানেল সেকশনের এই লম্বা অংশটাকে বলা হয় ওয়েব। তা বোল্টগুলো লাগানো আছে কি ওয়েবের মধ্যে, এর থিকনেসটা লাগবে ওয়েবে। এই যে ওয়েবের থিকনেস দেখেন এখানে আছে 0.673, তো এই মানটাই এখানে ইউজ করছি। এই যে দেখেন ডি এর মান তো হইতেছে 3/4 ইঞ্চ, টি হইতেছে থিকনেসের মান 0.673, আর এফ এর মান তো এই যে আমরা একটু আগে এখানে বের করছি, এই যে এফ এর মান এটা বসাবো। এখান থেকে যেটা পাবো সেটা আরপি এর মান। ঠিক আছে, আরপি এটা হইতেছে একটা সারফেসের জন্য, বিয়ারিং সারফেস একটা যদি হয় তখন সে এতটুকু লোড নিতে হবে। তো আমাদের এখন দেখতে হবে আমাদের ম্যাথের মধ্যে বিয়ারিং সারফেস আছে কয়টা। বিয়ারিং সারফেস হচ্ছে, দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করবেন, শেয়ার সারফেস এবং বিয়ারিং সারফেস দুটো কিন্তু আলাদা জিনিস, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। বিয়ারিং সারফেসটা হচ্ছে কোন জায়গায়, আমরা যেহেতু চ্যানেল সেকশনের জন্য ক্যালকুলেশন করতেছি, চ্যানেল সেকশনের কোন পোরশনে বোল্টটা মানে কন্টাক্ট সারফেসে মানে কন্টাক্টে আছে, মানে দুটো একসাথে আছে, সেই সারফেস গুলো আমাদেরকে বের করতে হবে। যেমন এই ছবিটার মধ্যেই যদি দেখি আমরা, তো এখানে দেখেন এই যে চ্যানেল সেকশনের সাথে এই যে একটা বোল্ট যদি ধরি, এই বোল্টের এই যে এই অংশটুকু কিন্তু কি আছে কন্টাক্টে আছে, মানে এই অংশটুকুর মধ্যে যে বোল্টটা লাগানো আছে বোল্টটা কিন্তু এটার সাথে কানেক্টেড, মানে কানেক্টেড বলতে এটার সাথে আটকানো আছে, এটার গাটা এটার সাথে কিন্তু লাগানো থাকে। সিমিলারলি এই যে এই পাশে যে অংশটা তো আছে এটার সাথেও কিন্তু যে বোল্ট এবং এই চ্যানেল সেকশনটা একটা আরেকটার সাথে লাগানো অবস্থায় আছে। দুইটা একটা বোল্টের মধ্যে বিয়ারিং সার্ভিস আমরা পাইলাম দুইটা, তাহলে আমরা একটু আগে নাম্বার অফ বোল্ট বের করছিলাম কত 12টা, এই যে এখানে নাম্বার অফ বোল্ট বের করছি 12। এখানে 12টা যেহেতু বোল্ট বের করছি, একটা বোল্টের মধ্যে যেহেতু দুইটা করে বিয়ারিং সার্ফেস, তাহলে টোটাল বিয়ারিং সার্ফেস হবে 24টা। যেখানে দেখেন দেয়ার আর 24 বিয়ারিং সার্ফেস। তো একটা সার্ফেসে যদি এই লোডটা নিতে পারে 35.3113, তাহলে 24টা সার্ফেসে কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা এখান থেকে বের করছি। এই মান বের করে দেখলাম হয় টোটাল ক্যাপাসিটি 843 আর 843, আর আমাদের টোটাল লোড ছিল 320, এইটুকু লোড আসতেছিল, আর এটা হচ্ছে 843 কি লোড নিতে পারে, তার মানে কি আমাদের সেকশনটা ওকে আছে। সিমিলারলি গাসেট প্লেটের জন্য চেক দিতে হবে। গাসেট প্লেটের জন্য ওই যে সূত্র একই, আরপি ইকুয়াল টু ডিটি ইনটু এফপি, আর এখানে একটু চেঞ্জ আছে, ডি এর মান তো 3/4, টি এর ক্ষেত্রে কি নিতে হবে থিকনেস। এখানে যেহেতু গাসেট প্লেটের ক্যালকুলেশন করতেছি তাহলে থিকনেসটা হবে গাসেট প্লেট, গাসেট প্লেটের থিকনেস আপনাদের ম্যাথের মধ্যে বলে দেওয়া ছিল 1 ইঞ্চ। ঠিক আছে, তো ওইটা ওখানে 1 বসাইছে, তারপরে টোটাল যে মানটা হয় আরপি সেটা বের করছে। এখন দেখতে হবে বোল্টগুলা গাসেট প্লেটের সাথে কন্টাক্ট অবস্থায় আছে কয়টা জায়গায়। আমরা যদি এই যে আগের ছবিটাই দেখি, গাসেট প্লেট কি এই যে মাঝখানে যে লম্বা অংশটা এটাকে বলছি গাসেট প্লেট। গাসেট প্লেটের সাথে কিন্তু একটা বোল্ট এই যে একটা জায়গাতেই কন্টাক্টে আছে। ঠিক আছে, এই যে এই জায়গা শুধু একটা জায়গাতেই কিন্তু কন্টাক্টে আছে। ঠিক আছে, তার মানে কি আমাদের যতগুলো বোল্ট ছিল গাসেট প্লেটের জন্য বিয়ারিং সারফেস হবে ততগুলো, অর্থাৎ এই যে দেখেন দেয়ার আর 12 বিয়ারিং সারফেস, মানে এখানে 12টা বিয়ারিং সারফেস। তো একটার জন্য যদি 52.2 হয়
এর টোটালটার জন্য ক্যাপাসিটি কত হবে? এই যে টোটালটার ক্যাপাসিটি বের করা হয়েছে 626। আমাদের লোড ছিল 320, তার থেকে এটা বড়, ক্যাপাসিটি আরো বেশি। সো ডিজাইনটা ওকে আছে। এই পর্যন্ত ক্যালকুলেশন হলো, নাম্বার অফ বোল্ট বের করা ওকে আছে, ঠিক আছে। ম্যাথের মধ্যে আরেকটা কোশ্চেন বলা ছিল অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেআউট, একটা লেআউট ডিজাইন করতে হবে। অর্থাৎ এই বোল্ট গুলা যে আমরা বের করলাম 12টা, এটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা, ডিসটেন্স গুলো কি রকম। আচ্ছা, আমাদের ম্যাথের মধ্যে আরেকটা জিনিস বলা ছিল যে এটা 3 সারিতে ভাগ করতে হবে। 3 সারিতে ভাগ করার জন্য যেহেতু 12টা বোল্ট, তো আমরা 3 4 12টা সহজেই ভাগ করে দিতে পারি। বাট এখানে যদি 12 না হয়ে 13 হইতো, তখন কিভাবে ভাগ করতাম? এটা একটু খেয়াল করেন। আপনাদের যেহেতু আইডি দিয়ে চেঞ্জ থাকবে, এক একজনের এক এক রকম নাম্বার অফ বোল্ট আসবে। যদি 12টা থাকতো এরকম, তো ইজিলি আমরা 3 4 12টা ভাগ করে দিতে পারি। আর যদি 13টা থাকে, সেক্ষেত্রে এমন ভাবে ভাগ করতে হবে যেন সিমেট্রিক হয়। আমাদের লোড যেই বরাবর আছে সেই বরাবর যদি আমি একটা সেকশন নেই, তাহলে এটা যেন সিমেট্রিক হয়। অর্থাৎ ওই বরাবর যদি কেটে দেই, তাহলে দুই পাশে দেখতে যেন একই রকম হয়। অর্থাৎ এখানে যদি আমি একটা বল দেই, 13টা বল দিলে আপনাকে মাঝখানে দিতে হবে। তখন আপনি যদি এই মাঝখান বরাবর সেকশন নেন, তখন দুই পাশে দেখতে কিন্তু একই রকম, ঠিক আছে। আবার 13টা না হয়ে 14টা যদি হয়, সেক্ষেত্রে 14টার ক্ষেত্রে কি করতে হবে? উপরে একটা, নিচে একটা। এখন আপনি মাঝখান দিয়ে এটা যদি সেকশন নেন, দেখেন দুই পাশে দেখতে একই রকম হবে। আর এরপরে যদি 15টা আসে, আবার সিমিলারলি আগের মতো এই মাঝখানে একটা দিয়ে দেবে, ঠিক আছে। এইরকম ভাবে বলগুলোর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সবসময় যে 3 সারিতেই করতে হবে এমন কোনো মানে নেই। পরীক্ষার কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে 3 সারিতে সাজাইতে হবে, তখন 3 সারিতে সাজাবেন। আর যদি বলা এরকম কোনো কথা বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো সাজাবেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে বলগুলোর পজিশন কিরকম হবে। এখন হচ্ছে একটা থেকে আরেকটা বলটের ডিসটেন্স কত, এটা দেখার জন্য এখানে কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে। এটাকে বলা হয় ইন্ড স্পেসিং। অর্থাৎ একটা স্টিল প্লেটের শেষ প্রান্ত থেকে বোল্ট পর্যন্ত ডিসটেন্স, যে কোনো দিক থেকে, হয় এই দিক থেকে অথবা এই দিক থেকে বোল্টের মাঝখান পর্যন্ত এই ডিসটেন্স, এগুলোকে বলা হয় এলই। আবার যে কোনো একটা বোল্ট থেকে আরেকটা বোল্ট পর্যন্ত ডিসটেন্সকে বলা হয় সেন্টার টু সেন্টার স্পেস, ঠিক আছে। তো একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের স্পেস, এই দুইটা মান আমাদের ঠিক করে নিতে হবে। একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ডিসটেন্স কতটুকু হবে এবং ইন্ড স্পেসিং কত হবে, অর্থাৎ শেষ প্রান্ত থেকে বোল্ট পর্যন্ত ডিসটেন্সটা কত হবে। আচ্ছা, দেখেন এখানে দুইটা লেখা আছে। ইন্ড স্পেসিং এর সূত্র হচ্ছে 1.5 ইনটু ডি। আমি এখানে প্রশ্নিক আকারে বললাম আর কি, ফ্র্যাকশন না বলে। 1.5 ইনটু ডি, ডিটা হবে বোল্টের ডায়ামিটার। আমাদের এই ম্যাথের মধ্যে বোল্টের ডায়ামিটার দিয়ে দেওয়া আছে 3/4 ইঞ্চি। তো এখানে 1.5 ইনটু ডি করি, সেক্ষেত্রে আমরা পাই দেখেন 1.1। আর এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, ইন স্পেসিং এর মান মিনিমাম হতে পারবে 1.25। এই যে দেখেন 1/4, এটার মানে হচ্ছে 1.25। ইন স্পেসিং মিনিমাম আমরা দিতে পারবো 1.25, তার থেকে কম দিতে পারবো না। তো আমাদের যদি 1.25 এর থেকে কম চলে আসে, যে যেমন 1.13 আসে, তো আমাদেরকে তখন 1.25 এটাই প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এই স্পেসিং আমাদের এখানে হিসাব করে আসছে 1.13, আর আমরা দেব এখানে 1.25। এটা গেল ইন স্পেসিং। তারপরে সেন্টার টু সেন্টার স্পেসিং, এটা সূত্র হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং আপনারা সরাসরি লিখবেন সূত্র 3D। 3D এর মান হচ্ছে 0.7, ঠিক আছে। এখানে বসাই যদি দেই, তাহলে আমরা পাই 2.25। তো এটাকে আমরা নরমালি সেন্টার টু সেন্টার স্পেসিং যেটা আছে, এটা কোনো মিনিমাম ধরে নাই, বাট যার ক্যালকুলেশন করে যেটা আসবে তার থেকে কম দেওয়া যাবে। আপনি চাইলে ধরেন এখানে আসবে 2.1, তাই 2.1 ক্যালকুলেশন করার কিছু ঝামেলা, এটাকে 2.25 অথবা 2.5 এ আপনি রাউন্ডিং করে দিতে পারেন, ঠিক আছে। যা আসবে তার থেকে বেশি করে দিতে পারেন, বা তার থেকে কম করে দেওয়া যাবে। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এই দুইটাই, এই যে নিচে লেখা আছে দেখেন, এটা ইন্ড স্পেসিং কে বলা হয় এলই, আর
জাস্ট সেন্টার টু সেন্টার স্পেসিং সেটাকে বলা হচ্ছে এন। এই দুটো জাস্ট মান বের করে এখানে এল ই এবং এন এই দুটার মান বের করে দেখাতে হবে আর এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ম্যাথটা। এই ম্যাথের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আপনারা কি শুনতেছেন আমার কথা? স্যার শুনতেছি। শুনতেছি স্যার। হ্যাঁ, তাহলে বলেন কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? স্যার ম্যাথে প্রবলেম নেই, ম্যাথটা বুঝছি স্যার। এখন কোশ্চিনটা স্যার মানে প্রথমে পরে ক্লাসে আসছি তো স্যার, কোশ্চিনটা একটু ভালো করে স্যার দেখার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন এই যে আমি ভিডিও, এটা তো রেকর্ড হচ্ছে, ভিডিওটা আমি যখন আপলোড দেবো ওখান থেকে আপনি কোশ্চেনটা দেখে নেবেন, ফার্স্ট অংশটা একটু দেখে নেবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমি আপনার সেকেন্ড ক্লাসে জয়েন করেন 5 মিনিট পর। আমি এখন এই ক্লাসটা কেটে দিচ্ছি, আপনারা 3:40-এ এর পরের ক্লাসটাই মানে আবার সেম লিংকে জয়েন করবেন। স্যার